ক্যান্টিন ছেড়ে বেরিয়ে তেজ সোজা লিফটের দিকে গেল না, করিডোরের শেষ মাথায় থাকা সিঁড়ির দিকে পা বাড়ালো। প্রতিটা ধাপে নামার সময় বুকের ভেতরে যেন কেউ পাথর চাপা দিচ্ছে। মাথার ভেতর একটা দৃশ্যই বারবার ঘটছে, রাইসার সেই মৃগ নয়নীর ভীতিকর, যেখানে তাকিয়ে তেজ সবকিছু গুলিয়ে ফেলেছে। এখন নিজের মধ্যে স্বাভাবিক হতে পারছে না। তার উপরে ফাহিম আর জিহাদের বারবার রাইসাকে নিয়ে কথা বলা। রাইসা বাচ্চা মেয়ে, এই কথাগুলো কপালের রগ ছিঁড়ে যাওয়ার মতো ক্ষমতা রাখছে, কারণ তার অজানা। সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়ালো তেজ, দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখটা বন্ধ করলো। বুকের ভেতরে জমে থাকা রাগটা শুধু রাগ না, ওটা ভয়, দায়িত্ব আর অপরাধ বোধের মিশ্রণ। বাচ্চা একটা মেয়ে। ফাহিমের কথাটা মাথার ভেতরে প্রতিধ্বনির মতো বাজতে লাগলো। হ্যাঁ, বাচ্চাই। এই কারণেই তো। চোখ খুলল তেজ, দাঁতে দাঁত চেপে ধরলো। ওদের কি করে বোঝাবে এই রাগ আসলে মেয়েটার ওপরে না, এই রাগ নিজের ওপরে। সেই দিন বাড়িতে যদি মেয়েটার ঘোমটার আড়ালে মুখটা উন্মোচিত না হতো, তবে এতটা রাগ হতো না। মেয়েটাকে দেখার পর থেকেই এমনি ভেতরে যেন তোলপাড় সৃষ্টি হয়েছে। এর শেষ কোথায় সে নিজেও জানে না। এই কারণেই বন্ধুরা যখন প্রশ্ন করেছিল, ক্যান্টিনে ফাহিম যখন মেয়েটার চেহারা নিয়ে কথা তোলে, তেজ আর সহ্য করতে পারেনি। সেই দিনের সেই একটা প্রশ্ন, মেয়েটা কে? বারবার এই এক প্রশ্ন। কথাগুলো বলে টেবিলের ওপর থেকে সবকিছু ফেলে দিল নিচে। হাতের মুঠো শক্ত হয়ে গেল। কেন যে সবাই একই প্রশ্ন করে? ওর দিকে এভাবে তাকানোর অধিকার কারোর নেই। টেবিলের ওপরে দুই হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তেজ ধীরে ধীরে চোখ খুলল। বুকের ভেতরের চাপটা যেন অসহ্য, আর সহ্য হচ্ছে না। রাগ, অপরাধবোধ সব একসাথে গলা চেপে ধরেছে। হাতের মুঠো আরো শক্ত হলো। ওর দিকে এভাবে তাকানোর অধিকার কারো নেই। নিজের অজান্তেই ফিসফিস করে কথাটা বেরিয়ে এলো। কথাটা উচ্চারিত হতেই তেজ নিজেই চমকে উঠল। এই অধিকার বোধটা কোথা থেকে এলো? কেন এলো? মৃগনয়নী, ভয় আর লজ্জা মিশে থাকা দৃষ্টি, এক সেকেন্ডের জন্য শুধু। কিন্তু ওই এক সেকেন্ডেই যেন তেজের সব হিসাব এলোমেলো হয়ে গিয়েছিল। সেই চোখ নামিয়ে নেওয়ার ভঙ্গি, সেই অস্বস্তি, সব মিলিয়ে বুকের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি জন্ম নিয়েছিল। আর সেখান থেকে শুরু হয়েছিল রাগ, নিজের ওপরে, পরিস্থিতির ওপর, আর সবচেয়ে বেশি নিজের অনুভূতির ওপর। অফিস বিল্ডিং এর পেছনে ছোট খোলা জায়গাটায় দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। সন্ধ্যার বাতাসে একটু ঠান্ডা, কিন্তু মাথার ভেতরের উত্তাপ যেন কমছে না। রাত তখন 10টা বাজে। রাইসা নিজের রুমে বসে আছে। সচরাচর দরজায় সিটকিনি লাগায় না রাইসা। হঠাৎ দরজার দিকে নজর গেল। কেউ দরজা ঠেলছে। অন্ধকার রুমে যখন দেখলো সাদা কিছু একটা রুমের মধ্যে ঢুকে পড়েছে কুকুরের মতো, অমনি অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রাইসার শরীরটা একদমই শক্ত ছিল না। দরজার দিক থেকে শব্দটা আবারও এলো, যেন কেউ খুব ধীরে দরজা ঠেলছে। রাইসার বুকের ভেতর ধক করে উঠল। চোখ বড় বড় হয়ে গেল। ঘরের লাইটটা সে ইচ্ছে করেই জ্বালায়নি। জানালার বাইরে চাঁদের আলো এসে মেঝেতে ছোপ ছোপ আলো ফেলেছে। সেই আলোতেই দরজার ফাঁকটা স্পষ্ট। এই সময় কে? আম্মু? দরজাটা একটু একটু করে খুলছে। রাইসা নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল। ঠিক তখনই সাদা কিছু একটা খুব নিচু হয়ে কুকুরের মতো ভঙ্গিতে ঘরের ভেতরে ঢুকে পড়ল। চোখের সামনে সাদা ছায়া নড়তেই রাইসার মাথার ভেতরে যেন কিছু ছিঁড়ে গেল। চিৎকার বেরোলো না, গলা আটকে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। পা দুটো কাজ করলো না, হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু একটা ঢুকেছে। ভয়ের চাপে রাইসা হঠাৎই নিজেকে সামলে নিল। মেঝে থেকে উঠে দৌড় দিল না, বরং উল্টো দিকে ছুটল। আলমারির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল। আলমারির ভেতরে অন্ধকার, কাঠের গন্ধ, পুরনো কাপড়ের ভাঁজ। রাইসা দুই হাত দিয়ে মুখ চেপে ধরল, যেন শব্দ বের না হয়। বুকের ভেতরে ঢোলের মতো শব্দ, ধক 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 ধক।
বাইরে কিছু একটা নড়ছে, মেঝেতে নখের শব্দ। রাইসার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। রাইসার সৎ মা নাবিলা বেগম রাইসাকে প্রায় ভয় দেখিয়ে রাখত। সেই থেকেই রাইসার ভেতরের ভয়, কপালের বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে আলমারিতে। ঘরের লাইট নেভানো, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো বিছানার এক পাশে ছুঁয়ে আছে। তেজি শুয়ে শুয়ে এপিট ওপিট করেও শান্ত হতে পারছে না। ভেতর অদ্ভুত চাহিদা জেগেছে মৃগনয়নীকে এক নজর দেখার। সেই আকুলতা ভেতরে ছটপট করছে, আজব অনুভূতির সাথে পেরে উঠছে না সে। ঘুম তার চোখে নেই, এক পাশ থেকে আরেক পাশে ফিরছে বারবার। বালিশটা উল্টাচ্ছে, তবুও বুকের ভেতরের অস্থিরতা কমছে না। মাথার ভেতর অদ্ভুত এক চাহিদা, নামহীন অথচ প্রবল। এক নজর, শুধু এক নজর। নিজেকে ধমক দেয় তেজ, এই ভাবনা বন্ধ করো। কি সব চাইছিস? কিন্তু মন শোনে না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই মুখ, মৃগনয়নীর চোখ, ভয় আর বিস্ময়ে ভরা। এই উপলব্ধিটা বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে উঠল। তেজ উঠে বসে, হাত দিয়ে মুখ ঢেকে গভীর শ্বাস নিল। আমি কি করেছি? নিজের কাছে প্রশ্নটা ঘুরে ফিরে আসে। সে তো কখনো এমনটা ছিল না। কারোর চোখ, কারোর উপস্থিতি তাকে এভাবে নাড়া দেয়নি। অথচ এই মেয়েটা, যার দিকে তাকানোরও সে নিজে নিষেধ করেছে, তার অস্তিত্বটাই আজ অস্থির করে তুলেছে। বিছানা ছেড়ে উঠে জানালার কাছে দাঁড়ালো তেজ। বাইরে নিস্তব্ধ রাত, কোথাও কুকুরের ডাক, ক্ষীণ শব্দ, হালকা বাতাসে পর্দা নড়ছে। হঠাৎ মনে হলো, মেয়েটা কি ঘুমাচ্ছে? এই চিন্তাটা মাথায় আসতেই বুকের ভেতরে আবারও সেই টান। এক নজর দেখলেই বা কি, নিজেকে বোঝানোর চেষ্টা। শুধু দেখে আসবো, শুধু বলবো, কিচ্ছু বলবো না। কিন্তু কি করে দেখবো? দীর্ঘ কয়েক সেকেন্ড নিজের সাথে লড়াই করলো তেজ। হঠাৎ করে মিউ মিউ ধ্বনিতে তেজ কপাল কুঁচকে তাকালো। তারপর খাটের উপরে অরিওর দিকে তাকিয়ে ঝুঁকে গেল তেজ। বলতে লাগলো, তুই দুপুরে যেই মেয়েটার কাছে গিয়ে ভয় পাইয়ে দিয়েছিস, এখন যাবি? বেশি না, একটু ভয় পাইয়ে দিবি, যাতে করে মেয়েটা বাইরে আসে। ওরিও কিছু বুঝলো কি বুঝলো না, চেঁচিয়ে উঠলো, মিউ মিউ। সাবধান, বেশি ভয় দেখাবি না কিন্তু, মনে রাখবি সে তোর মালকিন। ওরিও আবারও মিউ মিউ করে টেককে সায় দিল। সে রাইসাকে বেশি ভয় দেখাবে না। শেষমেশ দরজার দিকে পা বাড়ালো। বাইরে আলো নিভানো, পা ফেলার শব্দ যেন নিজের কানে খুব জোরে লাগছে। ধীরে ধীরে রাইসার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ছিটকিনি লাগানো। তেজ হাত বাড়িয়ে থামিয়ে নিল নিজেকে। দরজা খুলবে না। নিচে তাকালো, তার পায়ের কাছে লেজ নাড়াতে থাকা অরিওর দিকে। অরিও সাথে নিয়ে এসেছে। যা, এখন তোকে যেটা করতে বলেছি সেটাই করবি, বেশি কিছু না। ওরিও লেজ ফুলিয়ে তুলে নাড়তে নাড়তে এগিয়ে গেল রাইসার রুমের দিকে। দরজা খোলাই ছিল, তাই ভেতরে যেতে কোনো রকম ঝামেলা পোহাতে হলো না। তেজ অরিওকে ভেতরে পাঠিয়ে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে, যাতে করে রাইসা বাইরে আসে। কিন্তু প্রায় সময় বয়ে গেল, কিন্তু মেয়েটা বাইরে আসছে না। হঠাৎই অরিওর মিউ মিউ ধ্বনিতে তেজ ভেতরে ঢুকলো, কিন্তু কোথাও কেউ নেই। অন্ধকার রুমে তেজ চোখ বুলানো চারিদিকে। আলমারির নিচে দাঁড়িয়ে আলমারির দিকে মুখ করে তাকাচ্ছে অরিও। তেজ অরিওর উদ্দেশ্যে ওর কাছে গিয়ে বলল, এখানে কি করছিস? তোকে যে কাজ করতে পাঠালাম, মেয়েটা কোথায়? অরিও আলমারির দিকে হাত দিয়ে ওপরে উঠতে লাগলো। তেজি চোখ সরু করে তাকিয়ে হয়তো কিছু বুঝে গেল। দ্রুত আলমারির হাতলটা ধরে টান দিল। বারান্দা থেকে এক ফালি চাঁদের আলো আবছা করে দেখা যাচ্ছে আলমারির ভেতরে হাঁটু গুজে বসে আছে রাইসা। তেজ একটা গম্ভীর শ্বাস ফেলল, অবাক হলো। যে মেয়ের জন্য বাইরে অপেক্ষা করে আছে, সেই মেয়ে ভয় পেয়ে চিৎকার তো দূরের কথা, একটু টু শব্দও না করে আলমারির ভেতরে লুকিয়ে পড়েছে। এই মেয়ে, বেরিয়ে এসো।
রাইসা তবুও কোনো কথা বলছে না। তেজ আবারও বলল, এই মেয়ে ওঠো, ঘোমটাবতী, এই ঘোমটাবতী। তেজ বাঁকা চোখে অরিয়র দিকে তাকালো। অরিও যেন ভয় পেয়ে গেল তেজের চাহনি দেখে। তেজের ডাকে কোনো সাড়া না দেওয়ায় কিছুটা সন্দেহ হলো, হাত বাড়িয়ে রাইসার দিকে। রাইসার বাহুতে হাত দিবে এমন সময় কি মনে করে আবারও ফিরিয়ে নিল। কেমন অদ্ভুত রকম অনুভূতি লাগছে, হাত কাঁপছে। এরকম অনুভূতির সাথে প্রথম সাক্ষাৎকার তেজের। এভাবে আরো কয়েকবার ডাকার পরও রাইসা উঠল না। তেজ সংকোচ সরিয়ে হাত বাড়ালো দ্বিতীয়বারের মতো। রাইসার বাহু ধরে হালকা ঝাঁকালো। রাইসা হাঁটুর ওপরে মুখ গুজে থাকায় মুখ হাঁটুর ওপর থেকে সরে গেল আর আলমারির কাবার্ডে গিয়ে শরীরের ভার পড়ল। আলমারির কাবার্ডে ঠেকেই রাইসার শরীরটা ধপ করে থেমে গেল। কাঠের সঙ্গে ধাক্কা লেগে একটা ক্ষীণ শব্দ হলো। সেই শব্দে যেন তেজের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। ঘোমটাবতী! এইবার ডাকটা আর স্বাভাবিক ছিল না, ভয়ে কাঁপছিল। তেজ দ্রুত এগিয়ে এসে রাইসাকে ধরে ফেলল। মেয়েটার শরীরটা অস্বাভাবিক রকম ভারী লাগছে, ঢিলে হয়ে আছে, মাথাটা এক পাশে হেলে পড়েছে, চোখ দুটো বন্ধ, কোনো সাড়া নেই। তেজের হাত বরফ হয়ে গেল। এটা কি হচ্ছে? নিজের সাথেই ফিসফিস করে বলল সে। রাইসার কপালে হাত রাখতেই বুঝলো ঘামছে, ঠোঁট দুটো ফ্যাকাশে, নিঃশ্বাস অস্বাভাবিক ধীর। তেজ তাকে আলতো করে সোজা করে বসালো দেওয়ালে ঠ্যাস দিয়ে। ঘোমটাবতী, এই তাকাও আমার দিকে, শুনতে পাচ্ছ আমাকে? কোনো সাড়া নেই। এই প্রথম তেজ বুঝতে পারলো রাগ, অহংকার, জেদ সবকিছুর নিচে কোথাও একটা গভীর ভয় লুকিয়ে আছে। আর আজ সেই ভয়টাই নগ্ন হয়ে সামনে দাঁড়িয়েছে। তেজের মাথার ভেতরে হাজারটা চিন্তা একসাথে ধাক্কা লাগলো। কখন থেকে এমন বসে আছে? রাইসার কবজি ধরলো। নাড়ি আছে, খুবই দুর্বল, কিন্তু আছে। তেজ এক নিঃশ্বাসে একটু সাহস পেল। সে রাইসাকে কোলে তুলে নিল। এত কাছ থেকে প্রথমবার মেয়েটার নিঃশ্বাসের উষ্ণতা গায়ে লাগলো। এতদিন যে দূরত্বটা সে নিজেই তৈরি করে রেখেছিল সেটা মুহূর্তেই ভেঙে গেল। বিছানায় শুয়ে দিয়ে তেজ পানির গ্লাস আনলো, ঠোঁটে জল ছোঁয়াতেই কিন্তু রাইসা কিছুই গিলল না। জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধুর! নিজের ওপরে রাগ হলো তেজের। মোবাইলটা তুলে নিল, ডাক্তারকে কল করবে, পরিবারের কাউকে। মাথায় কাজ করছে না। হঠাৎ রাইসার আঙ্গুল নড়ল, খুবই সামান্য। তেজ ঝাঁপিয়ে পড়ল যেন মৃগনয়নী। এইবার নামটা বেরোলো একদম আলাদা সুরে। রাইসার চোখ ধীরে ধীরে খুলল, দৃষ্টিতে ঘোর। মুহূর্তে লাফিয়ে বসলো, খাটের সাথে চেপে গেল। আমাকে ছেড়ে দিন। আমি 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 আর আর আমি ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে কিছু বলতে চাইল, গলা দিয়ে শব্দ বেরোলো না। তেজ নিজেকে সামলে নিল। আবার অজ্ঞান হয়ে গেল রাইসা। অতিরিক্ত মাথায় প্রেসার পড়ায় জ্ঞান হারিয়ে ফেলেছে রাইসা। রাইসা আবার নিথর হয়ে পড়তেই তেজ কিছু বুঝে উঠতে পারল না। মুহূর্তের মধ্যেই তার ভেতরের সব দ্বিধা, সংকোচ, অহংকার সব ছিটকে পড়ল। কতবার সে এই মেয়েটার নীরবতাকে অবহেলা করেছে, ভাবেনি চুপ থাকা মানেই শক্ত থাকা নয়। রাইসা কপালে ওড়না একটু সরিয়ে দিল তেজ। ঘামে ভেজা চুল কপালে লেপ্টে আছে। এই প্রথম সে খেয়াল করলো রাইসা খুব বাচ্চা একটা মেয়ে। একদম জিহাদের বলা কথাটা মনে পড়লো, সঙ্গে সঙ্গে রেগে উঠল। ঘরের ভেতরে নিস্তব্ধতা, শুধু রাইসার দুর্বল নিঃশ্বাসের শব্দ। তেজের কাছে প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার সমান ভারী। হঠাৎ রাইসার কপাল কুঁচকে উঠল, ঠোঁট কাঁপল, শুধু আস্তে করে একটা শব্দ বেরোলো, ভয়। তেজ ঝুঁকে পড়ল রাইসার দিকে। রাইসার আস্তে বলা কথাটা তেজ শুনে বলল, কিসের ভয় বলো? কিন্তু বাকিটা আর বেরোলো না। আবার নিস্তব্ধতা। এই একটা শব্দই তেজ বুঝে গেল এই মেয়েটা ভীষণ ভয় পেয়েছে। অতিরিক্ত মানসিক চাপ আর ভূতের ভয় পাওয়ায় রাইসা জ্ঞান হারিয়েছে। শক্ত চোখে অরিওর দিকে তাকাতেই অরিও মুখটা অবলার মতো করে তাকিয়ে রইল। তুই কি করেছিস?
তোকে বলেছিলাম বেশি ভয় দেখাবি না, তাহলে মেয়েটাকে কতটা ভয় পাইয়ে দিয়েছিস যার জন্য অজ্ঞান হয়ে গেল। মিউ মিউ। তেজের সবকিছু শুনে বিরক্ত লাগছে। শেষে অরিও মিউ মিউ শুনতে আরো রাগ উঠল বেশি করে। অমনি দুই হাতে অরিওকে তুলে তার রুমের আলমারিতে রাখলো। এখন তুই 1 ঘন্টা এখানে বন্দি থাক বলেই আলমারি বন্ধ করে দিল। বেচারা অরিও, ওরও কি দোষ ছিল? সে তো নিজেই বউকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, আবার নিজের অরিওকেও রাইসার রুমে পাঠালো অরিওকে দেখে তার বউ অজ্ঞান হয়ে এলো, অথচ মাঝখান দিয়ে বেচারা অরিও শাস্তি পাচ্ছে। আলমারির ভেতর আলমারির ভেতর থেকে অরিওর ক্ষীণ মিউ মিউ শব্দটা ভেসে আসছিল, কিন্তু তেজের কানে সেই শব্দ ঢোকার মতো অবস্থায় সে ছিল না। রাইসার কথা মনে হলো। তার সমস্ত মনোযোগ আটকে ছিল বিছানার ওপর নিথর হয়ে পড়ে থাকা রাইসার দিকে। রাইসার বুকটা খুব ধীরে উঠানামা করছে, যেন প্রতিটা নিঃশ্বাস নেওয়ার জন্য আলাদা করে শক্তি জোগাড় করতে হচ্ছে। তেজ বিছানার পাশে বসে পড়ে, হাতটা বাড়িয়ে রাইসার কপালে রাখে। এখনো গরম, ঘাম শুকিয়ে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সামান্য বিড়াল দেখে ঘাম এলোমেলো হয়ে কপালে গালে লেপ্টে আছে ঘাম। যখন সামান্য বিড়ালটা দেখে কেউ এত ভয় পেতে পারে, রাইসাকে না দেখলে হয়তো বিশ্বাস করতেই পারতো না তেজ। কিভাবে? সামান্য বিড়াল? বারবার এই একটা প্রশ্নই মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে তেজের। সে ধীরে ধীরে ওড়নাটা ঠিক করে দিল। অযত্নে মেয়েটা আবারও ভেঙে পড়বে। রাইসার হাতটা নিজের মুঠোয় নিল তেজ। হাতটা ঠান্ডা, অস্বাভাবিক রকম ঠান্ডা। এত দুর্বল মেয়ে আমি জীবনে দেখিনি। আমার একেবারে বিপরীত তুমি। নিজের অজান্তেই ফিসফিস করে বলল সে। কোনো উত্তর নেই। ঘরের দেওয়ালে টিকটিক করে ঘড়ির শব্দ। সেই শব্দটাও এখন তেজের মাথায় আঘাতের মতো লাগছে। সে উঠে দ্রুত দরজা খুলে বাইরে তাকালো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এই রাতে ডাক্তার ডাকানো সম্ভব? ফোন হাতে নিয়ে নাম্বার স্ক্রল করলো, আবারও থামলো। বাড়ির মানুষ এই নিয়ে অনেক কিছু ভাবতে পারে। এমনি তেজ তার জায়গা থেকে সরতে পারবে না। রাতে ঠিকমতো ঘুম আসলে ঠিক হয়ে যাবে। নিজের এই দ্বিধাটুকুতে তেজ নিজেই বিরক্ত হলো। ফোন নামিয়ে রেখে আবারও রাইসার পাশে এসে বসলো। হঠাৎ রাইসার ভুরু কুঁচকে উঠল, ঠোঁট কাঁপলো, শরীরটা সামান্য ছটফট করলো। ঘুমটাবতী? তেজ ঝুঁকে পড়ল। গলাটা এবার আরো শক্ত নয়, বরং নরম সুর। রাইসার চোখ খুলল না, কিন্তু ঠোঁট নড়ল। আলো, অন্ধকার, ভূত, শব্দগুলো জড়ানো অস্পষ্ট। তেজের বুকটা ধক করে উঠল। আমি আছি, অন্ধকার নেই, দেখো, চোখ খোলো। এই কথা সে রাইসাকে বলছে, না নিজেকে। না, সে নিজেও জানে না। রাইসার শ্বাস হঠাৎই দ্রুত হয়ে গেল। কপালে ভাঁজ পড়ল। চোখটা বন্ধ অবস্থাতেই মাথাটা এদিকে ওদিকে নড়ল। ওটা ওটা আসছে, আমাকে মেরে ফেলবে। কম্পিত গলায় কথাটুকু বলল রাইসা। তেজ আর দেরি করলো না। এক হাত দিয়ে রাইসার কাঁধ চেপে ধরলো, আরেক হাত দিয়ে কপালে আলতো করে চাপ দিল। কেউ আসছে না। কে মেরে ফেলতে চাই তোমাকে? আমি আছি, শুনছো? এই ঘুমটাবতী। রাইসা আবারও তলিয়ে গেল ঘুমের অতল গহ্বরে। তেজও আর কোনো কথা বাড়ালো না। রাইসার শরীরে কম্বল টেনে দিয়ে তেজ বেরিয়ে এসেছিল নিজের রুমে। ঘরের এক কোণে আলমারির ভেতর থেকে আবারও ক্ষীণ শব্দ, মিউ। তেজ তাকালো আলমারির দিকে, দীর্ঘশ্বাস ফেলল। তোকে পরে ছাড়বো, একেবারে। আগে 1 ঘন্টা বন্ধ হয়ে থাক। কেমন কেমন লাগে দেখ। ভোরের আলো ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকতে শুরু করেছে। জানালার ফাঁক গলে আসা হালকা রোদের রেখা মেঝেতে পড়ে আছে। নরম